নমস্কার। আজ আমরা একটু কথা বলবো গত অর্থবর্ষ মানে ২০২৪-২৫ সালে ভারতের মিউচুয়াল ফান্ড মার্কেট নিয়ে। নমস্কার। কিছু তথ্য হাতে এসেছে, তাতে দেখছি কয়েকটা ফান্ড মানে যাকে বলে অভাবনীয় রিটার্ন দিয়েছে। হ্যাঁ, গত বছরটা বেশ ঘটনাবহুল ছিল মার্কেটের জন্য। তো আমরা আজ একটু বোঝার চেষ্টা করব যে এই দারুণ পারফরম্যান্সের পেছনে ঠিক কি কি কারণ ছিল, মানে উৎস থেকে পাওয়া তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখব আর কি। ঠিক। এই যে এত ভালো ফল, এর পেছনে তো দেশের অর্থনীতি বেশ ভালোই এগোচ্ছিল, তাই না? হ্যাঁ, অবশ্যই শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি একটা বড় কারণ ছিল। আর নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতার একটা ব্যাপারও তো ছিল মনে হয়। হ্যাঁ, সেটাও বাজারকে কিছুটা স্বস্তি দিয়েছিল। আর তার সাথে অবশ্যই খুচরো বিনিয়োগকারীদের অংশগ্রহণ, ওটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর ছিল। একদম। রিটেল পার্টিসিপেশন তো চোখে পড়ার মতো বেড়েছে। হুম। তো চলুন একটু গভীরে যাই। আচ্ছা, তালিকার একেবারে প্রথমে যে নামটা দেখছি, কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, রিটার্ন প্রায় ৯২.৩%। হ্যাঁ, প্রায় ৯২%। এটা সত্যিই অসাধারণ। মানে চোখ কপালে ওঠার মতো। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, স্মল ক্যাপ ফান্ডগুলোই কেন এত ভালো পারফর্ম করলো এই ক্যাটাগরিটা? দেখুন, গত বছর বেশিরভাগ সেরা পারফর্মার কিন্তু এই স্মল ক্যাপ সেগমেন্ট থেকেই এসেছে। শুধু কোয়ান্ট নয়, ধরুন নিপন ইন্ডিয়া, এসবিআই, কোটাক, টাটা, এদের স্মল ক্যাপ ফান্ডগুলো খুব ভালো করেছে। আচ্ছা। এটা আসলে ইঙ্গিত দেয় যে বাজারে ঝুঁকি নেওয়ার প্রবণতা, মানে রিস্ক অ্যাপিটাইট, বেশ জোরদার ছিল। তার মানে বিনিয়োগকারীরা একটু বেশি ঝুঁকি নিতে রাজি ছিলেন। হ্যাঁ, কিছুটা সেরকমই। আর এই সাহসটা হয়তো ওই খুচরো বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি থেকেও এসেছে কিছুটা, যারা হয়তো একটু বেশি আয়ের আশায় ছোট কোম্পানিতে ভরসা রেখেছিলেন। আর ছোট কোম্পানিগুলোর নিজেদের বৃদ্ধির সুযোগও কি বেশি ছিল? একদম, বিশেষ করে কিছু নির্দিষ্ট সেক্টরে, যেমন ধরুন কেমিক্যালস বা ডিফেন্স মানে প্রতিরক্ষা, ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, ক্যাপিটাল গুডস, ম্যানুফ্যাকচারিং, এইসব সেক্টরের ছোট কোম্পানিগুলো দারুণ সুযোগ পেয়েছে। হ্যাঁ, এই ডিফেন্স, ইনফ্রাটিয়া, ম্যানুফ্যাকচারিং এগুলোর কথা তো খুব শোনা যাচ্ছিল। ঠিক। ভাবুন, পরিকাঠামো তৈরির সাপোর্টিং ছোট সংস্থা বা ধরুন দেশীয় প্রযুক্তিতে ডিফেন্সের সরঞ্জাম বানাচ্ছে যারা, তাদের জন্য তো পথটা বেশ খুলে গিয়েছিল। কিন্তু এত বেশি রিটার্ন মানে তো ঝুঁকিটাও। অবশ্যই, অবশ্যই, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ছোট কোম্পানিগুলির ব্যবসায়িক স্থিতিশীলতা সবসময় তো বড় কোম্পানিগুলোর মতো হয় না, তাই রিটার্নের সাথে ঝুঁকির দিকটাও ভুললে চলবে না। একদম ঠিক। আচ্ছা, স্মল ক্যাপ তো বুঝলাম, কিন্তু এর পাশাপাশি মিড ক্যাপ ফান্ডগুলো তো বেশ ভালো করেছে, তাই না? তালিকায় দেখছি কোয়ান্ট মিড ক্যাপ, মীরা অ্যাসেট, মতিলাল ওসওয়াল এদের নামও আছে। হ্যাঁ, মিড ক্যাপগুলো পিছিয়ে ছিল না। আর কিছু থিম্যাটিক বা সেক্টর ফান্ডও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, যেমন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড বা এইচডিএফসি ডিফেন্স ফান্ড, এগুলোর পারফরম্যান্সও তো বেশ ভালো। ঠিক। মিড ক্যাপের দুনিয়াতেও কিন্তু নানা রকম কৌশল দেখা গেছে। কিছু ফান্ড, যেমন ধরুন মীরা অ্যাসেট, হয়তো একটা তুলনামূলক স্থিতিশীল পোর্টফোলিও রেখেছে, মানে কনজিউমার বা ফিন্যান্সিয়াল সার্ভিসের মতো সেক্টরের ভালো স্টক বেছে এগিয়েছে। আচ্ছা। আবার কোয়ান্টের মতো ফান্ড হাউস, তারা তাদের মিড ক্যাপ ফান্ডেও খুব যাকে বলে অ্যাগ্রেসিভ সেক্টর রোটেশন কৌশল নিয়েছে। মানে খুব তাড়াতাড়ি সেক্টর বদলানো। হ্যাঁ, বাজারের হাওয়া বুঝে খুব দ্রুত এক খাত থেকে অন্য খাতে বিনিয়োগ সরানো। গত বছরের মতো একটা পরিবর্তনশীল বাজারে এই স্ট্র্যাটেজিটা ওদের খুব কাজে দিয়েছে মনে হয়। ইন্টারেস্টিং। আর ওই যে থেম্যাটিক ফান্ডগুলো, টেকনোলজি আর ডিফেন্স? দেখুন, টেকনোলজি খাতের উত্থান তো আমরা দেখছি। বিশ্বজুড়ে এআই, ডিজিটাইজেশন এসবের যে ঢেউ, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের মতো ফান্ডগুলো সেই সুযোগটা কাজে লাগিয়েছে। আর অন্যদিকে ডিফেন্স সেক্টরে সরকারি বাজেট বেড়েছে, মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আছে, আবার বেসরকারি সংস্থাগুলো রপ্তানিও বাড়াচ্ছে। এই সব মিলিয়ে এইচডিএফসি ডিফেন্স ফান্ডের মতো ফান্ডগুলো বেশ সুবিধা পেয়েছে। একটা জিনিস কিন্তু খুব চোখে পড়ছে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের একাধিক ফান্ড এই টপ পারফর্মারদের লিস্টে, মানে স্মল ক্যাপ, মিড ক্যাপ দুটোতেই তারা আছে। এটা কি ওদের কোনো বিশেষ কৌশলের জন্য? হ্যাঁ, এটা অবশ্যই একটা গমন করার মতো বিষয়। এটা ইঙ্গিত দেয় যে কোয়ান্টের মতো কিছু ফান্ড হাউস তাদের খুব নির্দিষ্ট এবং কিছুটা হয়তো আক্রমণাত্মক কৌশলের জন্য গত বছর বিশেষভাবে সফল হয়েছে। কীরকম কৌশল হতে পারে? হতে পারে সেটা তাদের খুব দ্রুত সেক্টর বদলানোর ক্ষমতা, যেটা একটু আগে বললাম, অথবা কিছু বাছাই করা স্টক বা সেক্টরের ওপর খুব বেশি ভরসা রেখে বিনিয়োগ করা, যাকে আমরা অনেক সময় বলি হাই কনভিকশন বেটিং।
এই অ্যাগ্রেসিভ কৌশলগুলো গত বছরের বাজারের পরিস্থিতিতে ওদের পক্ষে গেছে। আচ্ছা, বেশ। সব মিলিয়ে যদি দেখি, এই যে দারুণ রিটার্ন আমরা দেখলাম, এর পেছনে কয়েকটা মূল কারণ বা চালিকা শক্তি কাজ করেছে। কি কি সেগুলো? প্রথমত, বাজারের সামগ্রিক পরিস্থিতি, মানে দেশের অর্থনৈতিক বৃদ্ধি আর বিনিয়োগকারীদের আস্থা। দ্বিতীয়ত, নির্দিষ্ট কিছু সেক্টরের অসাধারণ সুযোগ, যেমন পরিকাঠামো, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি। আর তৃতীয়, এবং আমার মনে হয় সবচেয়ে জরুরি, ফান্ড ম্যানেজারদের দক্ষতা, মানে সঠিক সময়ে সঠিক স্টক বা সেক্টর চিনে নেওয়ার ক্ষমতা। বুঝেছি। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায় যে গত অর্থবর্ষে ভারতীয় মিউচুয়াল ফান্ডে স্মল ক্যাপ ফান্ডগুলোর একরকম আধিপত্য ছিল। হ্যাঁ, বলা যেতে পারে। আর তার সাথে টেকনোলজি আর ডিফেন্সের মতো কিছু নির্দিষ্ট থিমের ফান্ডও বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিয়েছে। একদম। তবে এই দারুণ সব রিটার্নের কথা বলার পর উৎসের দেওয়া একটা জরুরি সতর্কবার্তা মনে করিয়ে দেওয়াটা খুব দরকারি। হ্যাঁ, সেটা অবশ্যই বলুন। দেখুন, অতীতের পারফরমেন্স কিন্তু কখনোই ভবিষ্যতের রিটার্নের গ্যারেন্টি দেয় না। এই যে ৯২% বা ধরুন ৭০% রিটার্ন, এটা দেখে হুট করে বিনিয়োগ করে ফেলাটা ঠিক নয়। ঠিক। বিনিয়োগ করার আগে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা, মানে আপনি কতটা লোকসান সহ্য করতে পারবেন, সেটা অবশ্যই বিচার করতে হবে। এটা খুব জরুরি। ঠিক কথা। আর লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি ব্যবহার করাটা অনেক বেশি নিরাপদ কৌশল হতে পারে। মানে প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করা। হ্যাঁ, প্রতি মাসে নিয়ম করে একটা নির্দিষ্ট টাকা বিনিয়োগ করা, এতে বাজারের ওঠানামার ঝুঁকিটা কিছুটা হলেও কমানো যায়। শুধু অতীতের রেকর্ড দেখে বা ওই ৯২% রিটার্ন দেখে বিনিয়োগ করাটা কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কি ভাবনার জন্য রেখে যাওয়া যায়? হ্যাঁ, বলুন না। এই যে কিছু নির্দিষ্ট সেক্টরে, যেমন ডিফেন্স বা টেকনোলজি, আমরা এত উঁচু রিটার্ন দেখলাম, এই ট্রেন্ডটা কি লম্বা সময় ধরে চলতে পারে, নাকি এটা গত বছরের বিশেষ পরিস্থিতির ফল? মানে ধরুন বাজারের সেন্টিমেন্ট যদি বদলায়, তাহলে এই ফান্ডগুলোর পারফরমেন্সে কি প্রভাব পড়তে পারে? এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন। এই হাই রিটার্ন কতটা সাস্টেনেবল, বিশেষ করে নির্দিষ্ট সেক্টরে, সেটা সময় বলবে। আর বাজারে সেন্টিমেন্ট বদলালে তো পারফরমেন্সে প্রভাব পড়বেই। কিভাবে পড়বে সেটা নির্ভর করবে অনেক কিছুর ওপর। এটা নিয়ে বিনিয়োগকারীদের অবশ্যই ভাবা উচিত। একদম। এই প্রশ্নটা নিয়েই না হয় আমরা আজকের মতো শেষ করি।